কি অদ্ভুত ব্যাপার! ডাকাত ঘরে ঢুকে ডাকাতি করতে যেয়ে তারাই মালিক বনে গেল, আর ঘরের মালিক তখন ঘরের বাইরে। বাস্তবতাটা তো এইখানেই। এখন হ্যাঁ ভোট দেওয়ার জন্য যদি এখন সরকারি কর্মচারীদের ব্যবহার করা হয়, আমি দেখলাম যে আমাদের নির্বাচন নিয়ে একটা তদন্ত প্রতিবেদন দেওয়া হলো। সেখানে বলা হলো কি, 2018 নির্বাচনে নাকি প্রশাসনকে ব্যবহার করা হয়েছে। আমরা কখনো প্রশাসনকে ব্যবহার করে নির্বাচন করি না, বরং আমি সেবার প্রশাসনদের নিষেধ করেছিলাম। তারা একটু বেশি উৎসাহিত হয়েছিল, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা তাদের নিষেধ করেছিলাম যে এত উৎসাহিত হওয়ার দরকার নাই। কারণ সার্ভে রিপোর্টেই ছিল আমাদের কাজের মধ্য দিয়ে আমরা জনগণের কল্যাণ করেছি, জনগণের উন্নতি করেছি, জনগণের সমর্থন পেয়েছি। আমরা যতবার ক্ষমতা এসেছি আমাদের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে একটাই, সেটা হলো আমরা জনগণের জন্য কাজ করেছি, জনসেবা করেছি। কারণ আমি যখন প্রধানমন্ত্রী হয়েছি, আমি আমার বাবার মতো বলেছিলাম যে আমি প্রধানমন্ত্রী না, আমি জনগণের সেবক, আর সেবক হিসেবে কাজ করেছি এবং জনগণ তা মূল্যায়ন করেছে। হ্যাঁ, 2014 নির্বাচনে কেউ ইলেকশন করবে না, সেখানে বলা হলো যে সেখানে এতজন আনকন্টেস্টেড। হ্যাঁ ঠিক, আমরা সেটা পছন্দ করিনি। কিন্তু আমার প্রশ্ন, জিয়ার আমলে যারা কন্টেস্ট করে কয়জন জিততে পেরেছিল, সে জবাবটা কি দেবে? সেটা বাদ দিলাম। 1981 সালে যে রাষ্ট্রপতি নির্বাচন হলো, সাত্তার সাহেব এবং বনাম কামাল হোসেন, তখন কি কামাল হোসেনের কত ভোট পড়েছিল আর সাত্তার সাহেবের কত ভোট পড়েছিল? তখন তো সাত্তার সাহেবকে জিতায় দেওয়া হলো সম্পূর্ণ, মানে দিনের ভোট না, প্রকাশ্যে দেবালোকে সিল মেরে বাক্স ভরে দেওয়া হয়েছে এবং এক একটা পুলিং সেন্টারে ঢুকে ঢুকে সেখানে সোজা এক একটা বই নিয়ে সিল মেরে দিয়ে চলে এসেছে। আর আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে চরম নির্যাতন। আসেন 1996 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচন। 91 সালে কোনো দলই মেজরিটি পায়নি, যদিও তখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব আমাকে বলেছেন জামাত এবং জাতীয় পার্টি আমাকে সমর্থন দেবে, আমি সরকার গঠন করব। কিনা আমি করি নাই, কারণ আমি যখন মেজরিটি পাইনি আমি করবো কেন? খালেদা জিয়া জামাতের সমর্থন নিয়ে সরকার গঠন করলো, কিন্তু সরকার গঠন করেই তার 5 বছর আর পূর্ণ করতে পারলো না। সে 96 সালে 15ই ফেব্রুয়ারি একটা ইলেকশন করলো। কত পার্সেন্ট ভোট পড়েছিল তখন? সব দল বয়কট করলো। হয়তো 4-5% ভোট, যদিও টেনে টুনে 22% দেখানো হয়েছিল। আর এখনও 70 জনের উপরে আনকন্টেস্টেড। জনগণের ভোট চুরি করলে জনগণ তা মেনে নেয় না, এটা হলো বাস্তবতা। সেখানে আন্দোলন হলো। 15ই ফেব্রুয়ারি ইলেকশন হয়েছে, 30শে মার্চ খালেদা জিয়া পদত্যাগে বাধ্য হলো গণ আন্দোলনের মুখে। এটা বোধহয় ভুললে চলবে না। তো সেই নির্বাচনটাও একটু যাচাই করে দেখেন, আমাদের 14, 18 এগুলি দেখার আগে ওটা দেখেন। আসেন 2006, 2001 সালে, হ্যাঁ আমার অপরাধ কি? আমি গ্যাস বিক্রির মুচলেখা দেইনি, তাই বড় বড় দুই দেশ নাকশ হয়ে গেল, আমি আসতে পারবো না। খালেদা জিয়া বললো হ্যাঁ গ্যাস দিয়ে দেবে। আমি বলেছিলাম গ্যাস নাই তো দেবো কোত্থেকে? আমি এখন যদি জিজ্ঞাসা করে আমাদের এই বন্ধুপ্রতিম দেশ ভারত এবং আমেরিকা, খালেদা জিয়া কি গ্যাস দিতে পেরেছিল? পারেনি। কারণ আমি তো বলছিলাম আমি সত্যি কথা বলেছি, সেটা আমার অপরাধ ছিল যে আমার গ্যাসটা আমি দিতে পারবো না। হ্যাঁ, আমার গ্যাস যদি থাকে আমি দেশের মানুষের চাহিদা পূরণ করব, 50 বছর রিজার্ভ থাকবো, অতিরিক্ত হলে আমি বিক্রি করবো। আমি মানুষকে বঞ্চিত করতে পারবো না। সত্যি কথা বলাটা একটা বড় অপরাধ হয়ে যায়। মিথ্যা বলতে পারলে মানুষ খুব খুশি হয়। যেমন ইউনূস মিথ্যা বলে বলে সারা বিশ্বে তার একটা ভাবমূর্তি গড়ে তুলেছে। এখন তো আস্তে আস্তে ধরা পড়ছে কত বড় মিথ্যাবাদী। হ্যাঁ, আমরা আসতে পারলাম না ক্ষমতায়। খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটা আমাদেরই দাবি ছিল, আমরা এনেছিলাম, সেটাকে এসে নষ্ট করলো। 1,23,00,000 ভুয়া ভোটার দিয়ে ভোটার লিস্ট করলো। তত্ত্বাবধায়ক সরকার প্রধান যাতে তার দলীয় লোক হতে পারে, সেই প্রধান চিফ জাস্টিসের বয়স বাড়িয়ে দিয়ে এমনভাবে করলো যেন হাসান সাহেব যেন ওই প্রধান হতে পারেন। আর একেবারে খালেদা জিয়ার ক্ষয়কে একজন, আর একজন চিফ জাস্টিস আজিজ সাহেবকে দিল নির্বাচন কমিশনার, এবং ইলেকশন শুরু করলো। ইলেকশন যখন শুরু করলো তার রেজাল্টটা কি? সেখানেও আনকন্টেস্টেড অনেকে কিন্তু ইলেকশন করে ফেলেছিল খালেদা জিয়া, কারণ সেই ইলেকশনে সবাই বয়কট করেছিল। কিন্তু সেটা টিকতে পারেনি, কারণ ওই সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, দুঃশাসনের কারণে এমার্জেন্সি ডিক্লেয়ার হলো। এবং তখন খালেদা জিয়ারই রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন সাহেব, তিনি কিন্তু সেই ইলেকশন বাতিল করে দিলেন। কারণ সেই ইলেকশনে এত বেশি আনকন্টেস্টেড ছিল আর এমনভাবে সে ইলেকশন ম্যানিপুলেট করেছিল যে তিনি বাধ্য হয়েছিলেন এমার্জেন্সি ডিক্লেয়ার করে সেই নির্বাচন বাতিল করে দেয়। কেন বাতিল করে? খালেদা জিয়া ভোট চুরি করেছিল সেই জন্য। এটা কি ভুললে, এটা ভুলে গেলে বলতে চলবে না। যাক, এমার্জেন্সি হওয়ার পরে তো আমি তো গ্রেপ্তার হলাম সবার আগে, কারণ আমরা তো সবসময় অপরাধী।
কারণ আমরা জনগণের কথা বলি, সত্যি কথা বলি। যদি মিষ্টি মিষ্টি মিঠি মিঠি মিথ্যে কথা বলতে পারতাম তাহলে আমরা তো খুব খুশি হতো সবাই। যে অত ওরকম খুশি, মিথ্যা কথা বলে খুশি করাতে পারি না, এটাই আমার অপরাধ। যাই হোক, 2008 আমরা জেল খাটলাম, তারপর 2008-এর নির্বাচন। এখন আমার প্রশ্ন, 2008-এ যে নির্বাচনটা হলো, 2008-এ কে ছিল ক্ষমতায়? সেখানে কেয়ারটেকার গভর্নমেন্ট। ইয়াজউদ্দিন সাহেব বিএনপির, প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন বিএনপির পছন্দ, ওয়ার্ল্ড ব্যাংকে চাকরি করতো। সাইফুর রহমান নিয়ে এসে তাকে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর করলেন, সেখান থেকে তাকে প্রধান উপদেষ্টা করা হলো। আর সেনাপ্রধান কে ছিল? 9 জন জেনারেল ডিঙিয়ে খালেদা জিয়ার ভাই সাইদ ইস্কিন্দারের বন্ধু জেনারেল মঈনকে সেনাপ্রধান করা হলো। এখন দেখেন পুরো সিস্টেমটাই খালেদা জিয়ার সমর্থে। সেখানে 8-এ নির্বাচনটা হলো। এই নির্বাচনে কেউ কিন্তু কোনো কিছু বলতে পারছে না, কিন্তু নির্বাচনের ফলাফলটা কী ছিল? আওয়ামী লীগ, আমরা মহাজোট করেছিলাম, আমরা আমাদের প্রায় 50-60 সিট আমরা দিয়েছিলাম আমাদের জোটকে। সেখানে কয়েকটা সিট সবগুলি টিকলো না। 259 আসনে আওয়ামী লীগ নির্বাচন করে, আর 41টা আসন আমরা দিয়ে দিই আমাদের শরিকদের, তারা ছিল, যার যার সিম্বল নিয়ে ইলেকশন করেছে। আর বিএনপির নেতৃত্বে 20 দলীয় ঐক্য জোট 300 সিটে ইলেকশন করলো। রেজাল্টটা কি? আওয়ামী লীগ এককভাবে 230টা আসন পেল, আর উপনির্বাচন আরও 3টা। আর বিএনপির নেতৃত্বে 20 দলীয় ঐক্য জোট পেল 29টা সিট, আর উপনির্বাচন 1টি সিট। ভোটের পার্সেন্টেজ বিএনপির 32%, আর আওয়ামী লীগ পেল 48%-এর উপরে। এই যে 48% উপরে যে আমরা ভোট পেয়ে 233টা সিটে সরকার গঠন করলাম, তা আমরা এমন কোনো অপকর্ম করি নাই যে আমাদের ভোট কমবে। আমরা বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করেছি, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি, চিকিৎসা সেবার ব্যবস্থা করেছি, শিক্ষার ব্যবস্থা করেছি, রাস্তাঘাট, পুল, ব্রিজ, অবকাঠামোগত উন্নয়ন করেছি, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি। বাংলাদেশকে আমরা উন্নয়নশীল দেশে উন্নীত করেছি। যেখানে গ্রস জিডিপি আমরা পেয়েছিলাম মাত্র কত, এই 2008 সালে 9 সালে যখন সরকার গঠন করি, তখন তো কত 100 বা 101 বিলিয়নের মতো ছিল। আমরা তো দক্ষতার সাথে দেশ চালিয়েছি, জনগণই আমাদের ভোট দিয়েছে, আর সেই ভোটে বারবার আমরা নির্বাচিত হয়ে এসেছি। এখন সেই ভোট নিয়ে যত প্রশ্নই তুলতে চান, কিন্তু প্রকৃতপক্ষে জনগণ তো আমাদের ভোট দিয়েছে। আজকে আমাদের নির্বাচন করতে দেওয়া হচ্ছে না কেন? তার কারণ আমার বিরুদ্ধে যত রকমের বদনাম, আমাকে খুনি বানিয়েছে, আমাকে কি বলে দুর্নীতিবাজ বানিয়েছে, আমার পরিবারকে বানিয়েছে, আমরা তো বারবার পরীক্ষা দিচ্ছি। কাজে সবাই ভালো থাকেন, অন্ধকার কেটে যাবে, নতুন সূর্য উদিত হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। জনগণের মনে একটা উদ্বেগ এবং উৎকণ্ঠা সৃষ্টিরও চেষ্টা চলছে। জানা যাক, এখনো বোঝা যাচ্ছে না যে সামনে দিনগুলোতে নির্বাচনে যারা এখনো বলছে আমরা অংশগ্রহণ করব না, তাদের তো কোনো অপশন নাই নির্বাচনে অংশগ্রহণ না করা কথা বলে। কেন আমাদের সংবিধানের যেটা কেয়ারটেকার গভর্নমেন্টের কথা তারা বলতেছে, সেটা কিন্তু পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে 58C of the Constitution has already been annulled, সেটা অলরেডি বাদ পড়ে গেছে। এখন সেই জায়গায় যাওয়ার আর তো কোনো সুযোগ নাই। আমি রাষ্ট্রের প্রধান হিসাবে আমি মনে করি যে we will have to abide by constitution, এবং আমাদের কাছে এখন কনস্টিটিউশনের যে রূপ আছে সেই রূপ, সেই আঙ্গিকেই সেখানে নির্বাচনের চ্যাপ্টারে যা বলা আছে ওইভাবেই নির্বাচন হবে। এখানে সেই পরিস্থিতি তো নাই যে ওই 58C 58 সে কেয়ারটেকার গভর্নমেন্টের সেই কনসেপ্টটা এত বছর পরে আবার ওখানে নিয়ে আসবে। যেহেতু তারা মনে করে যে আওয়ামী লীগ 2/3 মেজরিটি আছে, তাদের উপর চাপ সৃষ্টি করলে এটা করা যাবে। যখন এটা 58C করা হয়েছে, এবার যে জাজমেন্টটা হয়েছে, পরিষ্কার বলে দেওয়া হয়েছে ওখানে যে অনির্বাচিত কারো দ্বারা কোনো সরকার বৈধ নয়। তো সেই অনুযায়ী সেই এগুলা আমি মনে করি
আমি একজন আইন জগতে চর্চা করেছি দীর্ঘদিন, যে এখন আর সেই ধারাকে পুনর্জীবিত করার কোনো সুযোগ আইনত নাই, এবং এখানে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে না। দেশবাসীর কাছে কথা হলো, আমার আহ্বান হলো যে আপনারা ডেমোক্রেসিকে মানেন। কারণ আমাদের ডেমোক্রেসি, আমাদের সংবিধানেই বলা আছে 7 ধারায় যে সরকার জনগণের, জনগণই সরকারের মালিক। তাহলে কি করতে হবে? জনগণের রায় নিয়েই তো ক্ষমতায় আসতে হবে। একটি মাত্র জিনিস নিশ্চিত করতে হবে, সেটা হলো নিরপেক্ষ এবং সুস্থ নির্বাচন, মানে সংখ্যামুক্ত নির্বাচন, ভোটারদের উপস্থিতি, অধিক সংখ্যক ভোটারদের উপস্থিতি, এইগুলা নিশ্চিত করে একটি সুষ্ঠু নির্বাচন করা উইদিন দিস কনস্টিটিউশন, উইদিন দি গাইডলাইন অফ দিস কনস্টিটিউশন। এটাই আমাদের দায়িত্ব, এবং জনগণের এটা বুঝতে হবে যে আমাদের একটা গণতান্ত্রিক অধিকার আছে, যেটার জন্য দেশ স্বাধীন হয়েছে। ডেমোক্রেসির জন্যই তো দেশটা স্বাধীন করে আমাদেরকে যুদ্ধ করতে হয়েছে। কয়েকটি মৌলিক জিনিস, যেটা ডেমোক্রেসি, জাতীয়তাবাদ, তারপরে ধর্মনিরপেক্ষতা, অর্থনৈতিক সাম্য, এই সকল বিষয়টি নিশ্চিত করার উদ্দেশ্যেই তো সংবিধান। জনগণকে সম্পৃক্ত হতে হবে, নির্বাচনে সম্পৃক্ত হয়ে তাদের ইচ্ছা মতো সরকার গঠন করবে। আমারও নিজেরও ব্যক্তিগতভাবে আমি মনে করি যে people should participate, they will have to go to the center, এবং তারা নিজেদের প্রার্থীকে যাকে খুশি তাকে দিবেন। সেখানে বিরোধী দল বা যাই কেউ তো ক্ষমতা সবসময় থাকবে এমন তো না। জনগণই তো পরিবর্তন করার মালিক। জনগণ দেখবে যে আগের সরকারের আমলের যে সমস্ত সামাজিক সংস্কার হয়েছে, যেভাবে দেশের উন্নয়ন অবকাঠামো গড়ে উঠেছে, সেগুলা আমাদের কতটা উপকারে এসেছে, আমরা কতটা ভালো অবস্থানে আছি, এগুলা বিবেচনা করবে। আবার যারা প্রতিদ্বন্দ্বিতা করবে তারাও সরকারে ছিল, তাদের প্রতি সম্মান রেখে বলতে চাই যে তাদের উচিত হবে যে তাদের কর্মকাণ্ডকেও জনগণের সামনে তুলে ধরা, এবং তারা বলা যে আমরা এত সন থেকে এত সন ক্ষমতায় ছিলাম, আমরা এই করেছি, আমরা এই করেছি, আমরা এই করেছি। জনগণ যাদেরকে পছন্দ করবে ভোট দিবে অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজের মাধ্যমে, এবং সেই ভোটে যারা জিতবে, আমি আহ্বান জানাবো তাদেরকে, সকল মানুষকে, যারা যে দলকেই সমর্থন করে থাকেন না কেন, আপনারা সব দলের মানুষই কিন্তু এই দেশের মানুষ, এদেশের জনগণ। এভরিবডি হ্যাজ ইকুয়াল রাইট। সুতরাং সকলেই ভোট সেন্টারে যাবেন, নিজেদের প্রার্থীকে নির্বাচিত করবেন। সরকার পরিবর্তনের ক্ষেত্রে এটাই সবচেয়ে বড় উপায়। কাকেও তো কেউ আনতে পারে না, তাদের দলগত সিদ্ধান্ত হয়, তাই সে সিদ্ধান্তের মাধ্যমে তারা নির্বাচনে আসবে কি আসবে না, এটি তারা দলগত সিদ্ধান্তের ব্যাপার। আপনার মাঠের অবস্থা বুঝে, দেশের অবস্থা বুঝে নির্বাচনে আনার দায়িত্ব তো নির্বাচন কমিশনও নিবে না, সরকারও নিবে না। সরকার আহ্বান জানাবে, নির্বাচন কমিশনও আহ্বান জানাবে। তারপরে যদি পজিশন যেরকম হয়, সেখানে রাষ্ট্রপতিকে যদি কোনো কিছু করতে হয়, রাষ্ট্রপতি প্রয়োজনে সেটা প্রয়োগ করবে।